হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডের 10 নাম্বার প্র্যাকটিস ক্লাস সলভ করব। ঠিক আছে, চলো। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। 25 জনের রেজাল্টের গড় 20, যদি প্রথম 12 জনের রেজাল্টের গড় 15 এবং শেষ 12 জনের রেজাল্টের গড় 18 হয়, তবে 13তম জনের রেজাল্টের গড় কত? রেজাল্ট কত আর কি। ঠিক আছে, দেখো 25 জনের রেজাল্টের গড় কত? 20, মানে সবার আমার টোটাল যে ছাত্র আছে তাদের রেজাল্টের গড় 20। এর মধ্যে প্রথম 12 জনের রেজাল্টের গড় কত? 15, আর শেষ 12 জনের রেজাল্টের গড় কত? 18। তাহলে এই 12 24 জনের আমি রেজাল্ট পেয়ে গেছি। এক্সট্রা যে সেটাই 13তম মানুষ। 25 মধ্যে প্রথম 12 জনও পেয়েছি, লাস্ট 12 জনও পেয়েছি। তাহলে মাঝের নাম্বার 13তম যে জন, তার রেজাল্ট কত আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, টোটাল গড় আমার 20। প্রথম 12 জন আমার গড়ে 15 নাম্বার করে পেয়েছে। রেজাল্টের গড় মানে কি? 15 নাম্বার পেয়েছে। তাহলে কত কম পেয়েছে? 20 থেকে 15 5 আমার কম নাম্বার পেয়েছে। তাহলে 12 জন গড়ে 5 নাম্বার কম পেয়েছে। তাহলে মোট কত পেয়েছে? 5 12 60 নাম্বার কম। হয়ে গেল? এইটুকুনি ক্লিয়ার করে দিই। লাস্ট 12 জন গড়ে 18 পেয়েছে। 20 থেকে 18 কত কম? 2 কম। তাহলে -2। তাহলে লাস্ট 12 জন মোট আমার কত নাম্বার কম পেয়েছে? 12 দুগুণি 24 নাম্বার কম পেয়েছে। হলো? তাহলে মোট আমি যদি বলি 24 জনে, 24 জনে মোট কত নাম্বার কম পেয়েছে? এই দুটোকে যোগ করে দাও। 4 6 7 8 84 নাম্বার কম পেয়েছে। এই যে কমটা পেয়েছে, এই কমটা কোথায় যাবে? এই কমটা পূরণ করার জন্য নিশ্চয়ই 13 নাম্বার যে মানুষটা আছে বা 13 নাম্বার জন যে ছাত্র আছে, সে 84 নাম্বার বেশি পেয়েছে। তাহলে ওর কাছে বেশি আছে, এখানে কম আছে, অল ওভার আমার গড় সেম আছে। তাহলে এই 84 13 এর মধ্যে যোগ হবে। সকলের গড় কত? 20। তাহলে 20 তো থাকবেই থাকবে। তার মধ্যে 84 আমার এড হয়ে যাবে, কারণ এদিকে কম আছে তাহলে ওদিকে বেশি হবে ব্যালেন্স করার জন্য। তাহলে 4 8 আর 2 10, 104 নাম্বার পেয়েছে। 104, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে হয়তো, একটা 104 হবে। ঠিক আছে, যেকোনো একটা 104 হবে, বা তোমাদের অ্যান্সার করে দাও 104। ঠিক আছে, হয়তো একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল আর অ্যাসিডের অনুপাত 1:8 হবে? আচ্ছা, ফার্স্টে জল আর অ্যাসিড ছিল 1:5 অনুপাত, পরে জল আর অ্যাসিড আছে 1:8। আমি অ্যাসিড ঢেলেছি, তাহলে জলে কোনো চেঞ্জ হওয়ার কথা না, জল এখানে চেঞ্জ হয়ওনি, একই আছে। অ্যাসিড কতটা ঢেলেছি? 5 থেকে আমার 8 হয়েছে, মানে 3 ইউনিট আমি অ্যাসিড ঢেলেছি। ঠিক আছে, আচ্ছা, প্রথমে 1 ইউনিটের জল, 5 ইউনিটের অ্যাসিড ছিল। তাহলে মোট কত ইউনিটের মিশ্রণ ছিল? 5 আর 1 6 ইউনিটের মিশ্রণ ছিল। আর কোশ্চেনে বলেছে 12 লিটারের মিশ্রণ ছিল, তাহলে 6 এর ভ্যালু 12 বলতে পারি। 6 ইউনিটের ভ্যালু 12 লিটার। তাহলে এর অর্ধেক যদি করি, 3 ইউনিট বের করি, তার ভ্যালু কত? 12 এর অর্ধেক 6 লিটার। তার মানে 3 ইউনিট মানে 6 লিটার। আর এখানে আমি 3 ইউনিট আমি অ্যাসিড ঢেলেছি, তার মানে 6 লিটার অ্যাসিড ঢেলেছি। ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয় পড়ে। শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না? আচ্ছা, এটা আমরা একটু এরম ভাবে করলে তোমরা বুঝতে পারবা। দেখো, এটা ধরে নিচ্ছি আমার ইংরাজি পড়ে, ইংলিশ। আর এটা ধরে নিচ্ছে আমার অঙ্ক পড়ে, ম্যাথ। ইংরাজি পড়ে কতজন? শতকরা 42 জন। অঙ্ক পড়ে কতজন? শতকরা 36 জন। আর উভয় বিষয় মানে এই জায়গাটা উভয় বিষয় কতজন পড়ে? 15 জন। তাহলে এখানটা যখন আমি 15 জন আনবো, এই 15 জন বাঁ দিকেও থাকছে, এই 15 জন ডান দিকেও থাকছে। তাহলে আমি যদি বলি, ভালো করে বুঝবে, এখানটা আমার 15 আছে, তাহলে এখানটা যদি 15 লিখি, তাহলে শুধু ইংরাজিতে কতজন পড়ে? 42 থেকে 15 মাইনাস করব। তাহলে কত হবে? 42 থেকে 15 মাইনাস করি, 7 আর 5 12 2 27। তাহলে শুধু ইংরাজি পড়ে আমার এখানটা 27 জন। আর শুধু অঙ্ক পড়ে 36 থেকে 15 বাদ। 30 থেকে 15 বাদ দিলে 15, আর 6 এ কত? 15 আর 6 21 জন। তাহলে এবার দেখো, শুধু ইংরাজি, শুধু ইংরাজি পড়ে 27 জন, শুধু অঙ্ক পড়ে 21 জন, ইংরাজি আর অঙ্ক দুটোই পড়ে 15 জন। তাহলে হয় ইংরাজি বা অঙ্ক বা উভয় বিষয় কতজন পড়ে? 27 যোগ 21 যোগ 15। 7 আর 1 8, 8 আর 5 13, 3 হাতে কত? 1 থাকে, 3 দুগুণি 6, 63 জন। 63 জন আমার হয় অঙ্ক পড়ে, অথবা ইংরাজি পড়ে, অথবা উভয় বিষয় পড়ে। টোটাল আমার 100 জন সংখ্যা, 100 জন ছাত্র, তার মধ্যে 63 জন কিছু না কিছু পড়ে। তাহলে কোন সাবজেক্টই পড়ে না কতজন? 100 থেকে 63 মাইনাস করব, তাহলে 37 জন। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? ডি অপশনটা সঠিক উত্তর।
আচ্ছা, অনেকে এইভাবে একে না করতে চাইলে ডিরেক্ট কিভাবে করবা? দেখো, ৪২ জন আমার ইংরেজিতে পড়ে। মানে ইংরেজি পড়াশোনা করে। ৪২ জন বা ইংরেজি বিষয় পড়ে আরকি। বাকি ৩৬ জন অঙ্ক বিষয় পড়ে। তাহলে মোট কতজন ইংরাজি আর অঙ্ক মিলে পড়ে? এটাকে যোগ করে দিই। ৬ আর ২ ৮, ৪, ৫, ৬, ৭, ৭৮ জন। ৭৮ জন আমার ইংরাজিও পড়ে, অঙ্কও পড়ে। আবার এর মধ্যে দেখো ভালো করে বুঝবে, এর মধ্যে ইংরাজি পড়া ছাত্রছাত্রী আছে যোগ ইংরাজি আর অঙ্ক বোথ পড়া ছাত্রছাত্রী আছে। এর মধ্যে ম্যাথে পড়া ছাত্রছাত্রী আছে, মানে যারা অঙ্ক পড়ে, আবার বোথ ইংরাজি আর অঙ্ক দুটোই পড়ে এরকম ছাত্রছাত্রী আছে। আর এখানটা তাহলে কি আছে? এই দুটোকে যোগ করেছি। তাহলে ইংরাজি যারা পড়ে তারা আছে, অঙ্ক যারা পড়ে তারা আছে, যোগ দুটো বোথ আছে। মানে উভয় সাবজেক্টই যে পড়ে তার ডবল সংখ্যা আছে। তাহলে এখান থেকে একটা বোথ যদি মাইনাস করে দিই, যে উভয় পড়ে যতজন একবার যদি মাইনাস করি, তাহলে দুটো থেকে একটা বাদ দিলে একটা বি পড়ে থাকবে। মানে হয় ইংরাজিতে পড়ে বা অঙ্ক পড়ে অথবা দুটোই পড়ে। এরকম মেম্বার পাবো। তাহলে বোথটাকে মাইনাস করব। বোথ বলেছে ১৫ জন। তাহলে ১৫ জন মাইনাস করি। ৩, ৬, ৬৩ জন আমার হয় ইংরাজি পড়ে বা অঙ্ক পড়ে বা উভয় সাবজেক্ট পড়ে। তাহলে কতজন কিছুই পড়ে না? ১০০ থেকে ৬৩ মাইনাস, মানে ৩৭ জন। ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। তোমরা যদি একে করে তোমাদের সুবিধা হয় একে করবা। যদি এরম ভাবে করে সুবিধা হয় এরম ভাবে করবা। ওকে? নেক্সট, ২০ জন মহিলা একটি কাজ সম্পূর্ণ করতে ৭ দিন সময় নেয়। যদি আরো ৮ জন মহিলা কাজটিতে যোগ দেয়, তবে কাজটি সম্পূর্ণ করতে আর তারা কতদিন সময় নেবে? আচ্ছা, ২০ জন একটা কাজ করে কদিনে? একটা কাজ করে ৭ দিনে। তাহলে M1 ইন্টু D1 পেয়ে গেলাম। সমান, সমান M2 ইন্টু D2। M2 কত হবে? যদি আরো ৮ জন মহিলা কাজটাতে যোগ দেয়। মানে ২০ জন ছিল, এখন ২৮ জন আছে। তাহলে তারা কত দিনে করবে? জানি না, D2 দিনে করবে। ৭ দিয়ে করলে ৪ ৭ ২৮, ৪ দিয়ে করলে ৪ ৫ ২০। তাহলে D2 এর ভ্যালু কত? ৫ দিন। মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট, কিছু সংখ্যক লোক একটি কাজ ৬০ দিনে করতে পারে। যদি আরো ৮ জন লোককে নেওয়া হতো, তাহলে কাজটি শেষ হতে ১০ দিন কম সময় লাগতো। কতজন লোক নিয়োগ করা হয়েছিল? মানে প্রথমে কতজনকে নিয়ে কাজটা করানো হয়েছিল? দেখো, ধরে নিচ্ছি প্রথমে X জন লোককে দিয়ে কাজটা করানোর কথা ছিল। X জন লোক একটা কাজ কদিনে করতে পারে? ৬০ দিনে। তাহলে X ইন্টু ৬০ হয়ে গেল টোটাল ওয়ার্ক। এই কাজটাই এখন কতজন করছে? আরো ৮ জন লোক নেওয়া হয়েছে। মানে এখন X প্লাস ৮ জন করছে। কদিনে করছে? কাজটা শেষ হতে ১০ দিন কম লাগে। আগে ৬০ দিন লাগতো, তাহলে এখন ৫০ দিন লাগে। ০, ০ কেটে গেল, 6x ইকুয়াল টু 5x প্লাস ৫ ৮ কত? ৪০। 5x টাকে যদি বাদিকে নিয়ে আসি, 6x থেকে 5x বাদ দিলে x থাকে, x এর ভ্যালু ৪০। তার মানে প্রথমে ৪০ জন নিয়োগ করা হয়েছিল। এই অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট, কলকাতা থেকে পাঁশকুড়ার বাস ভাড়া ও ট্রেন ভাড়া যথাক্রমে ২০ টাকা ও ৩০ টাকা। বাস ভাড়া আর ট্রেন ভাড়া কত? বাস ভাড়া হচ্ছে ২০ টাকা, ট্রেন ভাড়া হচ্ছে কি ৩০ টাকা হয়ে গেল। যদি ট্রেন ভাড়া ২০% বাড়ে, ট্রেন ভাড়াটা এটা 20% ইনক্রিজ হয়েছে। আর বাস ভাড়াটা 10% বেড়েছে। তাহলে ট্রেন ও বাসের বর্ধিত ভাড়ার অনুপাত কত? আচ্ছা, বাস ভাড়া আগে ছিল ২০ টাকা, এখন ১০% বেড়েছে। ২০ র ১০% কত? ২ টাকা। তাহলে ২ টাকা বেড়েছে, এখন বাস ভাড়া ২২ টাকা হয়েছে। ট্রেন ভাড়া আগে ছিল ৩০ টাকা, এখন 20% বেড়েছে। ৩০ টাকার 20% ৬ টাকা, তাহলে কত হয়েছে? ৩৬ টাকা। ঠিক আছে? কোশ্চেনে বলেছে ট্রেন ও বাসের বর্ধিত ভাড়ার অনুপাত। মানে ফার্স্টে ট্রেন হবে। ট্রেন ইস টু বাস হবে। তাহলে ট্রেন কত? ৩৬ আর বাস কত? 22। তাহলে কাটাকাটি করলে ১৮ দুগুনি ৩৬, ১১ দুগুনি ২২। ১৮:১১ মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। এখানে অনেকেই আর কি কোশ্চেনটা গন্ডগোল করবে কেন? প্রথমে ফার্স্টে বাস ভাড়া দিয়েছিল। লোকে ভেবে নেবে এটাও তাহলে বাস ভাড়াই। এটা একটা গন্ডগোল করতে পারে। আবার আরেকটা কি গন্ডগোল করতে পারে? আমাকে বাস ভাড়ার সাথে ট্রেন ভাড়ার সম্পর্ক দিয়েছিল। পরে উল্টে ট্রেনের সাথে বাসের সম্পর্ক দিয়েছে। এগুলো হচ্ছে গন্ডগোল করার জায়গা আরকি। ঠিক আছে? নেক্সট, দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে ৪৫ কিমি প্রতি ঘন্টা এবং ১০ মিটার প্রতি সেকেন্ড হলে তাদের গতিবেগের অনুপাত কত? দেখো, যখন আমরা অনুপাত বের করি আমাদের দুটোরই ইউনিট সেম থাকতে হয়। দুটোর ইউনিট সেম না হলে আমরা অনুপাত বের করতে পারি না। যেমন ধরো তোমাকে বলে দিয়েছে ২ দিন, 2 ডেজ, তার সাথে ধরো রেশিও বের করতে বলেছে 4 উইকস এর। এটা কোনদিনও সম্ভব না। কারণ এখানে দিন আছে, এখানে আমার সপ্তাহ আছে। সম্ভব না। হয় দিনটাকে আমার সপ্তাহে নিয়ে যেতে হবে অথবা সপ্তাহটাকে আমার দিনে নিয়ে আসতে হবে। যতক্ষণ না ইউনিট সেম হচ্ছে, যতক্ষণ না আমাদের এককটা সেম হচ্ছে ততক্ষণ আমরা অনুপাত বের করতে পারি না। তাহলে এখানে সবার আগে এককটা সমান করতে হবে। মানে ৪৫ কিমি পার ঘন্টা আছে,
এটাকে মিটার পার সেকেন্ডে নেব। তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিতে চাই, কি করব? 5/8 দিয়ে গুণ করব। তাহলে এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। আর পরেরটা তো 10 মিটার পার সেকেন্ড বলেই দিয়েছে। হয়ে গেল? তাহলে এটা রেশিও বের করতে পারবো। এটা কেটে দিলাম। 5 দিয়ে করলে 5 দুগুণি 10, 9 দিয়ে করলে 5 নং 45, 9 দুগুণি 18। তাহলে 5/2 কত? 2। তাহলে এখানে উভয় দিকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে হয়ে গেল 5 আর 2 দুগুণি কত? 4। তাহলে 5:4 অ্যান্সার ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট, একজন ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে। যদি সে 20% কম দামে কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করত, তবে সে 40% লাভ করত। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ধরে নিচ্ছি দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 100 ইউনিট টাকা। তাহলে প্রথমে এটাকে 10% ক্ষতিতে বিক্রি করছিল, মানে 90 ইউনিটে বিক্রি করছিল। যদি সে 20% কম দামে কিনতো, মানে 100 টাকার জিনিস বা 100 ইউনিটের জিনিস 20 ইউনিট কম, মানে 80 ইউনিটে যদি কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করত। এখান থেকে 55 টাকা বেশি দামে বিক্রি করছি, তাহলে তার 40% লাভ হতো। আচ্ছা, 80 ইউনিটের জিনিস, 80 ইউনিটের জিনিসে যদি আমি 40% লাভ করতে চাই, 80 ইউনিটের জিনিসে যদি 40% লাভ করতে যাই, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 80 এর 40% কত আগে সেটা বলো। 4 8 32, তাহলে 80 এর 40% 32 ইউনিট। এত লাভ করছি, তাহলে যোগ করছি 2 8 9 10 11, মানে 112 ইউনিট আমি বিক্রি করছি। এটা একটু মুছে দিলাম। তাহলে যদি আমি 112 ইউনিটে বিক্রি করি, তাহলে আমার 40% লাভ হচ্ছে। আর আগে বিক্রি করছিলাম 90 ইউনিটে, এখন আমি 112 ইউনিটে বিক্রি করছি। কত বেশি দামে বিক্রি করছি? কোশ্চেনে বলেছে 55 টাকা বেশি দামে বিক্রি করছি। ঠিক আছে? তাহলে এটা 55। আচ্ছা, এদের ইউনিটের ডিফারেন্স কত? 90, 100, 110, 112, মানে 22 ইউনিটের ডিফারেন্স। তাহলে বলতে পারি 22 ইউনিট এর ভ্যালু 55 টাকা। তাহলে 22 এর ভ্যালু যদি 55 টাকা হয়, 11 দিয়ে করি 2, 11 দিয়ে করি 5। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 5 টাকা। আচ্ছা, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? 100 ইউনিট। তাহলে 2 এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? এটাকে 5 50 দিয়ে গুণ করব। 50 দুগুণি 100 ইকুয়াল টু 5 কেও 50 দিয়ে গুণ করব। 5 5 25, 250। তাহলে সঠিক উত্তর হয়ে গেল যে জিনিসটার ক্রয় মূল্য আমার 250 টাকা, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে কি আছে? 5,61,204 কে গুণ করব 58 দিয়ে ইকুয়াল টু কোশ্চেন মার্ক ইনটু 55,550। দেখো, এত বড় সংখ্যা আমরা কোনোদিনও গুণ করব না পরীক্ষার হলে। এটা সম্ভবও না। আমি 5 6 1 2 0 4 এটাকে আমি 58 দিয়ে গুণ করব। আবার এটা ডান দিকে গুণ সম্পর্ক আছে, তাহলে বাঁ দিকে আসলে ভাগ সম্পর্ক হয়ে যায়। আবার এত বড় সংখ্যাতে আমি ভাগ করব। তাহলে আমার কোশ্চেন মার্ক বেরোবে। এত বড় গুণ আমরা কোনোদিনও পরীক্ষায় করব না। আমরা সবার আগে অপশন টেস্টের দিকে যাব। দেখো, অপশন টেস্ট যদি করি, এটা 400 ঘরে, এটা 500 ঘরে, এটা 700 ঘরে, এটা 800 ঘরে, মানে অনেকটা ডিফারেন্স দিয়ে আছে। তাহলে সবার ফার্স্টে তুমি একটুখানি অ্যাজাম্পশনে আমরা কাজে লাগাবো। ঠিক আছে? দেখো, এটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুই কিন্তু বেরোবে, পুরোপুরি পূর্ণ সংখ্যা ভ্যালু বেরোবে না। এখানে 55,555 আছে। 55,555 কে যদি 10 দিয়ে গুণ করি, 55,555 কে 10 দিয়ে গুণ করলে 5,55,550 বেরোবে, যেটা এর খুব কাছাকাছি সংখ্যা। 5,61,000, 5,55,000 এর খুব কাছাকাছি সংখ্যা। তাহলে এটা যদি কাটি, আমার অ্যাপ্রক্সিমেটলি 10 বেরোবে। আর 10 এর সাথে 58 গুণ করলে আমার 580 বেরোবে। তাহলে যেটা অ্যান্সার হবে সেটা 580 থেকে সামান্য বড় হবে। কেন? কারণ এটা 10 এর গুণিতকের থেকে বড়। 10 দিয়ে গুণ করলে 5,55,000 বেরোবে, আমার 5,61,000 আছে। তাহলে 10 এর থেকে সামান্য বড়। তাহলে ওকে যদি 58 দিয়ে গুণ করি, 580 থেকে সামান্য বড় বেরোবে, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, 500 থেকে 700 অনেকটা ডিফারেন্স। আমার যদি কোশ্চেনে বাই চান্স ধরো অপশানে 586, 590, 592 এরকম কিছু থাকলো, তখন আমাকে গুণ ভাগ করে দেখতে হতো। কিন্তু দেখো, 500 থেকে 700 অনেক বড়, আবার 800 তো আরো বড়, আর 400 টা আমাদের ছোট। তাহলে ওই তিনটে হতেই পারে না। ক্লিয়ার? এইটুকুনি বুঝতে পেরেছো? অপশন টেস্ট করলাম আমরা। নেক্সট কোশ্চেন। স্বাভাবিক গতির 5/7 গতিতে 5/7 ভাগ গতিতে হাঁটলে একটি ছেলে স্কুলে 6 মিনিট দেরিতে পৌঁছায়। স্বাভাবিক গতিতে তার স্কুলে পৌঁছাতে কত মিনিট সময় লাগে? দেখো, আমার 5/7 গতিতে আমার স্কুলে যাচ্ছে, যার ফলে 6 মিনিট দেরি হচ্ছে। তাহলে যদি আমাকে অ্যাকচুয়াল টাইম বের করতে হয়, আমরা ওপরেরটার সাথে ওপরেরটা গুণ করি, মানে 5 গুণ 6 ডিভাইডেড
এই ভগ্নাংশর লব আর হরের মধ্যে পার্থক্য দেখি। 7 আর 5 এর পার্থক্য 2, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। কত? 3 দুগুণী 6, 3 পাঁচা কত? 15। অ্যান্সার আমাদের বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এটা একটুখানি আমি ডিটেইলসে বলবো যে কি করে হচ্ছে। দেখো, স্বাভাবিক গতির 5/7 গতিতে যাচ্ছে। 5/7 গতিতে যাচ্ছে। তারপরে যদি স্বাভাবিক গতিটা আবার 7 ইউনিট হয়, তাহলে এখন যাচ্ছে 5 ইউনিট গতিবেগে। এটা স্পিড। যদি স্বাভাবিক গতি আবার 7 হয়, তাহলে এখন যাচ্ছে 5/7 গতিতে, মানে 5 গতিতে, তাই তো? 7 যদি স্বাভাবিক গতি হয়, তার 5/7 গতি মানে কত? কেটে কেটে গেল 5 ইউনিট, এই যে 5 ইউনিট। তাহলে স্পিডের রেশিও হয়ে গেল 7:5। তাহলে টাইমের রেশিও কি হয়? ডিস্টেন্স আবার কনস্ট্যান্ট আছে, তাহলে ওটা উল্টে যায় 5:7। মানে আগে যদি আবার 5 ইউনিট সময় লাগতো, এখন আমার 7 ইউনিট সময় লাগে। আগে যদি আবার 5 ইউনিট সময় লাগতো, এখন আমার 7 ইউনিট সময় লাগে। কত ইউনিট বেশি লাগে? 2 ইউনিট বেশি লাগে। আর কোশ্চেনে বলেছে 6 মিনিট দেরিতে পৌঁছায়। দেরিতে পৌঁছায় মানেই তো বেশি লাগে। তুমি এক জায়গায় 1 ঘন্টায় যেতা, এখন 1 ঘন্টা 10 মিনিটে যাও। তার মানে 10 মিনিট তো বেশিই লাগে। তাহলে 2 ইউনিটের ভ্যালু 6 মিনিট। 1 এর ভ্যালু কত? 3 দুগুণে 6, 3 মিনিট। 5 টা হচ্ছে অরিজিনাল সময়। তাহলে 5 এর ভ্যালু 3 5 15 মিনিট। বলেছে স্কুলে স্বাভাবিক গতিতে তার স্কুলে পৌঁছাতে কত সময় লাগে? স্বাভাবিক গতিতে গেলে 5 ইউনিট সময় লাগে। 5 এর ভ্যালু 15 মিনিট, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলবো ক্লাসটাকে একবার লাইক করে দাও। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। ওকে? থ্যাংক ইউ। কিপ লার্নিং, কিপ সাপোর্টিং।